সো আমার এখানে নর্মাল কনসিস্টেন্সি কি, তারপরে সেটিং টাইমটা কি, সেটিং টাইম ইনিশিয়াল সেটিং আর ফাইনাল সেটিং মধ্যে তফাৎটা কি, আর হার্ডেনিংটা কি। সো এক্সামে আমি অলরেডি কোশ্চেন বানাই ফেলছি। সো এইগুলা ডেফিনেশন যখন চাবে তখন এইগুলা ডেফিনেশন লিখবেন। যখন যেটা ডেফিনেশন চাবে সেটা লিখবেন। তো আপনার এক্সামে এইগুলা ডেফিনেশন আসবে। ঠিক আছে? তো একদিনে এখানে এত কিছু লিখবেন না, এখানে অলরেডি আছে, এটাই আপনারা লিখবেন। এখন আমাদের হলো সিমেন্টও কত কিছু, লাইমস্টোন অনেক কিছু দেয়, আয়রন টায়রন ওর থাকে, জিপসাম দেয়, অনেক কিছু দেয়। তো এইগুলোর থ্রুতে আমার হলো হাইড্রোলিক সিমেন্টটা বানাই। সো আমি এত ডেপথে যাব না, এগুলা সেলফ এক্সপ্লেনেটরি, সবাই মোটামুটি জানে। আর এখান থেকে হলো কি কি কেমিক্যাল আমি ইউজ করি, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট ইউজ করি যেন এটা তাড়াতাড়ি যেন শক্ত হয়। আবার ডাই ক্যালসিয়াম সিলিকেট ইউজ করে এটা যেন, এখন ডিপেন্ড করে আমি কোন, এইগুলো কিন্তু এক এক পার্সেন্টেজ ইউজ করব। এই যে 1 2 3 4 চারটা কেমিক্যাল আমাকে দিচ্ছে। সো আমি কিন্তু সব জায়গাতে কিন্তু সব পার্সেন্টেজ সেম থাকবে না। আমি কি টাইপের সিমেন্ট আমি ইয়ে করবো, সেইটার বেসিস আমার পার্সেন্টেজ হয়, এটা আমি কমাই দিব বাড়াই দিব। তো এক এক কেমিক্যালের কাছে এক এক রকম, এটা হলো আস্তে আস্তে মানে স্লোলি আমার এটা শক্ত হবে, হাইড্রেট হবে বা হার্ডেন হবে, সময় নিয়ে হবে। আমার যদি সময়ের একটা ঘাটতি থাকে যে আমার তাড়াতাড়ি এটা সেট করতে হবে, স্ট্রেংথ বাড়তে হবে, আমার তাড়াতাড়ি বিল্ডিংটা উঠে যাবে, তখন কিন্তু আমার এগুলো ডিফারেন্ট ইয়েটা করি। তো এখানে বলছে কি ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, এইটা আমার হলো খুব সবচেয়ে তাড়াতাড়ি এগুলো হার্ড হবে। তো এইটাই আমাকে বলছে যে ডিফারেন্ট কেমিক্যাল ডিফারেন্ট ভাবে হইতেছে, এটা কিসের উপর ডিপেন্ড করে, র মেটেরিয়ালস এর উপরে, আমি সিমেন্টে কি দিয়ে বানাবো সেটার বেসিসে। এটা আমাকে নর্মাল যে অর্ডিনারি পোটেনশিয়াল যেটা আমি ইউজ করি বা টাইপ 1 যেটা আমি বুঝি, ওপিসি সিমেন্ট, এটাই কিন্তু আমার এক একটা পার্সেন্টেজ বলে দিচ্ছে, কেমিক্যাল পার্সেন্টেজ কোনটা কিরকম হবে সেটার বেসিসে। সো আমার এগুলো আমি যাব না, এগুলো আমি এক্সামে দিব না, জাস্ট এই কোর্সটা যেহেতু ম্যাটেরিয়ালস নিয়ে সেজন্য একটু বলা। সো ডিপেন্ডিং আপন আমার ইউজের উপরে এখানে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ আমার কিন্তু সিমেন্ট পাওয়া যায়। তো আমার যেটা দরকার, যেটা আমি ইউজ করব, আমার যে স্ট্রাকচার বানাবো সেটার বেসিসে, আমার সময়ের বেসিসে, আমার টাকার বেসিসে, এগুলার সবগুলা ফ্যাক্টর ইউজ করে আমি কোন টাইপের সিমেন্ট ইউজ করব সেটা আমি যাব। সব জায়গায় কিন্তু সব সিমেন্ট নাও পাওয়া যেতে পারে, তো সেটা আমার ফ্যাক্টরি আনতে হবে। So, আমি কি টাইপ অফ সিমেন্ট ইউজ করব এটা আমার কমপ্লিটলি ডিপেন্ড করবে কি আমার টাকার উপরে, আবার সময়ের উপরে, আমার ওই কেমিক্যাল বা ওই টাইপ অফ সিমেন্ট আমার বেশি অ্যাভেলেবল আছে নাকি নাই। তো সেটার বেসিসে আমি ইউজ করব। সো এইগুলাতে আমি যাব না, এগুলা জাস্ট এটা, এগুলা কতটুকু পার্সেন্টেজ কি থাকে। আর এখানে কেমিক্যাল অনেক কিছু ইউজ করে, ব্লেন্ড করে আরো এক্সট্রা অ্যাডিটিভস, বা এইগুলো হলো পোজোলেন ম্যাটেরিয়ালস, যে ফ্লাই অ্যাশ, ছাই টাইপের জিনিসপাতি, এইগুলা সিলিকা ফিউমস, এইগুলা যদি অ্যাড করে এইগুলাকে মানে একটু ইমপ্রুভ করে। সো এইগুলাই আমার ইয়ে হয়। তো আমি এখানে যাব না এত কিছু, আমি মেইনলি যাব হলো ইয়েতে, কি বলে, এক্সপেরিমেন্টে। এক্সপেরিমেন্টে যাওয়ার আগে আমি অলরেডি নর্মাল কনসিস্টেন্সিটা কি এটা আমি বলে দিছি। এইখানে বাই ডেফিনেশন কি বলছে, যে কতটুকু পার্সেন্ট অফ ড্রাই ওয়েট অফ সিমেন্ট, এটা আমি অলরেডি বলে দিচ্ছি। আমি যদি 100 গ্রাম সিমেন্ট যদি ড্রাই সিমেন্টটা নেই, তাহলে এখানে কতটুকু, কত পার্সেন্ট আমার পানি অ্যাড করতে হবে। যদি আমাকে বলে 20%, তার মানে কি 20 গ্রাম। আমার যদি 250 গ্রাম সিমেন্ট নেই বা 1 কেজি সিমেন্ট নেই বা 25 কেজি সিমেন্ট নেই, তাহলে ওইখানে কত গ্রাম বা কত কেজি পানি দিতে হবে। তো আমার যতটুকু আমি সিমেন্ট নিব তা সেটাকে পার্সেন্টেজ করে গুণ করে তত গ্রাম বা তত কেজি আমি পানি দেবো, এটাই হলো সিম্পল হিসাব। এখন এখন নর্মাল কনসিস্টেন্সি হলো, এখানে আমার কি আসছে আরেকটা জিনিস, এই যে ওয়ার্কেবিলিটি। ওয়ার্কেবিলিটি হলো যখন আমি সিমেন্টটা মিক্স করব, সেটাকে আমি কতটুকু আমি ইজিলি আমি ওটাকে মুভ করতে পারবো। আমি পানি মিশাইলাম, পানি মিশানোর পরে এটাকে কত ইজিলি মিক্স করতে পারবো, ওইখানে প্লেস করতে পারবো, এটা আবার শক্ত হবে বা এখান থেকে ট্রান্সফার করা সবকিছু আমার, এটাই হলো ওয়ার্কেবিলিটি। আমি যে কাজটা করবো এটা নিয়ে যে আমি নড়াচড়া করবো, মিক্স করবো, ইয়া করবো, যেখানেই দিব সেখানে আমার কি এইটার বেসিসটা এটাই হবে যে ওয়ার্কেবিলিটি। এখন যদি আমি পানি, এই নর্মাল কনসেপ্টে যদি থাকে আমার 20% আমার যেন পানি দেয়, সেটা আমি এখানে দিয়ে দিলাম 50% পানি। এখন কিন্তু এটা কিন্তু সিমেন্টের পেস্টে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। তো পাতলা হয়ে গেলে কি হবে, যে আমার ওয়ার্কেবিলিটি পাই, আমি ইজিলি এটা নড়াইতে পারবো, মিক্স করতে পারবো, ইয়েটা করতে পারবো। কিন্তু এটা কিন্তু আমার স্ট্রেংথ হার্ডেনিং এর সময় যখন আমার ইয়ে হবে তখন স্ট্রেংথ অনেক কমায় দিবে। তো আমার জাস্ট পানি বেশি দিলেও যেরকম খারাপ, ঠিক সেম ভাবে আমি যদি কমও দেই তখন কিন্তু ওয়ার্কেবিলিটি আমার কমে যাবে, পেস্টটা কিন্তু অনেক শক্ত হবে, ঠিক মতো ইয়ে হবে না। তখন কিন্তু আমার এখানে ক্র্যাক ট্যাক হয়, কারণ পানি কম দিলেও কিন্তু আমার ইয়ে হবে না।
আমার একটা পারফেক্ট অ্যামাউন্ট দিতে হবে, সেটাই হলো আমার এনসি বলতেছে কি, এই যে নর্মাল কনসিস্টেন্সি, এই নর্মাল কনসিস্টেন্সি জিনিসটা এটা বলছে ইজ এ মেজার অফ ওয়ার্কেবিলিটি। তো এখন কি টাইপ অফ ওয়ার্কেবিলিটি হবে এটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো এটার ডেফিনেশনও লাগবে। আমি প্রথমে কোনগুলো ডেফিনেশন দিছি, এই সেকেন্ড স্লাইডে এই যে 4টা প্লাস এই ওয়ার্কেবিলিটি যেটা আমার দেওয়া, এটা ডেফিনেশন এটা লাগবে, এটা আপনাদের এক্সামে লিখতে হবে। এইগুলা পার্ট, এইগুলা ওয়ার্কেবিলিটি তো লেখা লাগবে না, জাস্ট এই ডেফিনেশনটা লিখলেই হবে। আচ্ছা, এখন এখন জিনিসটা হলো যে নর্মাল কনসিস্টেন্সি বলতেছি, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হলো ফাইননেস অফ সিমেন্ট, সিমেন্টটা কত সাইজে, কিরকম কিরকম ফাইননেস, কি কোন টেম্পারেচারে আছে, কোন মেথডে আমি পানি মিক্স করতেছি, অ্যাড মিক্সচার যে এই যে অ্যাশ ট্যাশ আসে এইগুলো যে আমি করবো, এটা কতটুকু পরিমাণে অ্যাড করলাম। তারপর পোজোলিয়ান, এটাও কিন্তু অ্যাড মিক্সচারের মতোই, এইটাও কিন্তু আমার কতটুকু আমি অ্যাড করতেছি এইগুলোর বেসিসে আমার হলো নর্মাল কনসিস্টেন্সি কম হবে বেশি হবে, এটা ওইটার উপর ডিপেন্ড করবে। সো আপনাদের যদি কোশ্চেনে চায়, যদি এক্সামে চায়, এই পোর্শনটাও থাকতে পারে। ফ্যাক্টর গুলো যদি আপনাকে বলে যে নর্মাল কনসিস্টেন্ট ফ্যাক্টর গুলো কি কি, এই 5টা পয়েন্ট লিখে দিবেন, কাজ শেষ, এত কিছু লাগবে না। ঠিক আছে, এখন এখন আমি যাব হলো এই যে এখন যে এক্সপেরিমেন্ট ইউজ করে, যে ভিকার্স অ্যাপারেটাস ইউজ করে যে আমি এটা বের করব, এটা কিভাবে। এখন আমি ল্যাবের জিনিসপাতিতে যাবো, এটা অ্যাকচুয়ালি কেমনে বের করে। এটা হলো আপনার এই তো normal consistency of hydraulic cement using Picard separators. আপনারা সবাই ভিডিও 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 অফ করেন, ভিডিও দেখছেন ভাই? আচ্ছা, সো আমি ওইখানে স্লাইডে অনেক কিছু দেওয়া হয়েছে, ওইগুলো কিন্তু অনেক ভিডিও তো শুরু করতেছেন, জাস্ট এক্সপেরিমেন্টে যাব। এই স্লাইড শেয়ার দেখা যায় না, স্ক্রিন দেখা যায় না, আমার কি স্ক্রিন দেখা যায়? জি দেখা যায়, দেখা যায় না, জি স্যার দেখা যায়, আচ্ছা, দেখা যাচ্ছে না। আচ্ছা, যাদের প্রবলেম শুনেন, যারা দেখেন না তারা আবার কেটে 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 আবার ঢুকেন। হ্যাঁ কাইন্ডলি আবার ঢুকেন দেখেন, বা আপনার নেট অনেক সময় স্লো থাকলে এটা লোড হয় না, দেখেন। আচ্ছা, তাহলে আমি অনেক কিছু বললাম, এখন আমি অ্যাপারেটাসে চলে যাব। এই যে বিকাশ অ্যাপারেটাস, এই জিনিসটা কি? এটা বেসিক্যালি হলো এরকম একটা ইয়ে থাকে, মেশিন থাকে। এই মেশিনের মধ্যে কি থাকে, এই লাস্টে একটা প্লাঞ্জার থাকে, এটাকে প্লাঞ্জার বলে, এটা একটা ওয়েট আছে। সো আমি যখন সিমেন্ট পেস্টটা বানাবো, সো বানার পর এই মোল্ডের মধ্যে কিন্তু আমি রাখবো, এই সাইজের মোল্ডের মধ্যে রাখবো। আমি এমন ভাবে প্লেস করব যেন এটা জাস্ট, এই প্লাঞ্জারটা জাস্ট এই সারফেসে টাচ করে। এখন যখন টাচ করবে এইখানে কিন্তু রিডিংটা কি দেখাবে, এর কিন্তু 40, 30, 20, 10, 0 এইভাবে দেওয়া। তা আমার কিন্তু সবচেয়ে ইনিশিয়াল রিডিং কিন্তু 40 থেকে শুরু হয়। কেন শুরু হয় এটা পরে বলতেছি। তো আমার যখন এখান থেকে যদি 40 থাকে, মানে এইখানে আমি দিলাম, এখানে রিডিং কিন্তু 40 দেখাবে। এখন যখন আমার এই পেজটা তো নরম, এটা কিন্তু এখনো শক্ত হয় নাই, এটার তো একটা ওয়েট আছে, এটার প্লাঞ্চারের ওয়েট হলো এখানে বলা আছে। এই যে প্লাঞ্চার রডের ওয়েট হলো, মুভেবল রড হলো এই যে 300 পাউন্ড বলা, বা 300 গ্রাম বলা। ঠিক আছে, এটার হলো সাইজ দেওয়া, অনেক কিছু দেওয়া, তো আমার এত কিছু লাগবে না। এখানে কিন্তু আলাদা, এটা ডিফারেন্ট এক্সপেরিমেন্টের জন্য, সেটলিং টাইম বের করার জন্য আমার এটা, এই এক্সপেরিমেন্ট আমি যাইতেছি না। কিন্তু আমি যেটা যাবো যে এই প্লাঞ্জার দিয়ে করা, বেসিক্যালি আমার এটা সেকেন্ড এক্সপেরিমেন্ট হলো, এখানে হলো জাস্ট একটা নিডল ইউজ করা, সেটা ভিন্ন জিনিস। তো এইদিকে আমি চাইতেছি না, আমি জাস্ট এই এক্সপেরিমেন্টটা দেখতেছি। এইখানে কি হইতেছে, এই মোল্ডের মধ্যে পেস্ট থাকবে, এখানে কি হবে, যখন আমি এটা ছেড়ে দিব, এই স্ক্রুটা যখন আমি লুজ করে দেবো, এখানে ক্ল্যাম্প থাকবে, এই স্ক্রুটা যদি আমি লুজ করে দিই তাহলে কিন্তু এটার ওয়েটে আস্তে আস্তে কিন্তু এটা ডেবে যাবে। যদি ডেবে যায় তাহলে কতটুকু ডাবছে, যত ডেবে যাবে তখন কি 40 থেকে কিন্তু রিডিংটা নিচে নামা শুরু করবে। আমি যদি ধরি যে আমার এখানে আসলো, আমার ডেবে গেল, ডেবে যে একটা জায়গায় আমার থেমে গেছে, আমি ধরলাম যে এখানে 15তে এসে থেমে গেছে, তাহলে অ্যাকচুয়ালি আমার রিডিং কিন্তু 15 দিছে, আমি কিন্তু রিডিং ইয়া করবো,
রিডিংটা হলো আমি ইনিশিয়াল রিডিং, এটা আমি ধরলাম হলো 48 আছে। আমি পরে দেখলাম ফাইনাল রিডিং কোন সালে যে স্টপ হয়ে গেছে, আমি দেখলাম যে 15। তাহলে অ্যাকচুয়ালি কত মিলিমিটার ডাবছে, মানে কত মিলিমিটার ইয়ে হয়েছে, এটা যদি বের করতে চাই তাহলে কি করবো? 40 - 15 করলেই তো আমি আনসার পেয়ে যাব। কত হয়? 25 মিলিমিটার। তাহলে কতটুকু আমার প্লাঞ্জারটা কতটুকু আমার ঢুকছে? তো অ্যাকচুয়ালি ঢুকছিল 25 মিলিমিটার। এটাই আমার নিয়ে আসতে হবে। আমার এই ভ্যালুটা লাগবে, কতটুকু আমার মানে এই পেস্টের মধ্যে এই প্লাঞ্জারটা ঢুকে গেছে। এটাই আমার কিভাবে বের করতে, এই দুইটা রিডিং মাইনাস করলে আমার চলে আসবে। সো এটা হলো মেইন জিনিস, যে আমি অ্যাকচুয়ালি কি রিডিং নিতেছি। আমি ইনিশিয়াল রিডিং নিব, ফাইনাল রিডিং নিব, এই রিডিং থেকে আমার কতটুকু ইয়া হয়েছে সেটা আমি বের করে আনবো। এটা হলো আমার ফার্স্ট কাজ। আচ্ছা, পরে কি কি বলছে, কি কি ইউজ করা গেলে ওয়েট মেশিন অফ কোর্স ইউজ করা লাগবে, আমি কতটুকু আমি বলছি। আর এটার জন্য কি স্যার টাইম টেবিলের দরকার আছে? কতক্ষণ অপেক্ষা করতে হবে? কতক্ষণ অপেক্ষা করতে হবে আপনার? দেখেন এটা বেশিক্ষণ লাগবে না, কারণ পেজটা তো নরম না। আপনি দেখবেন যে 1 মিনিটের মধ্যেই আপনার এখানে যে ডেপথে যাওয়া 30 সেকেন্ডের মধ্যে দেখবেন যে একটা ডেপথে যাওয়ার পরে আটকে যাবে। তো এখানে সময়ের ব্যাপারটা নাই। আমার যখন আমি যদি সেকেন্ড এক্সপেরিমেন্টটা দেখতাম, এইখানে দরকার ছিল না তো সেটিং হয়ে যেতেছে, সেট হয়ে যেতেছে। সেট হয়ে গেলে তখন একটা সময়ের ব্যাপার আছে, কারণ সেট হয়ে গেলে কি তখন একটু শক্ত হয়ে যাবে। তো শক্ত হয়ে গেলে কি আমি কতক্ষণ ওয়েট করব? তো তখন তো একটা সময়ের ব্যাপার আছে। তো আমি তো দেখতে হবে যে আমি 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট কতক্ষণ আমি ওয়েট করব। কারণ এখানে আমার কতক্ষণ পরে যে আমার এটা হবে, নীলটা ঢুকে আমি হলো ধরবো, এখানে ইনিশিয়াল সেটলিং টাইম বের করা লাগে, আবার ফাইনাল সেটলিং টাইম বের করা লাগে। তো আমি এই দুটো আমি এক্সপেরিমেন্ট দেখতেছি না, তখন আমার টাইমের হিসাবটা থাকতো। তো পেজ যখন দেখতেছে এটা মোটামুটি নরমই থাকে, আপনার জাস্ট এই ওয়েটটা দিবেন, এই ওয়েটটা যতক্ষণ আপনি দেখবেন যে ভিজুয়ালি দেখবেন যে আর ডাবতেছে না, তখনই আমি রিডিংটা নিয়ে নিব। এখানে আমি এত সময় নষ্ট করবো না, ঠিক আছে? আচ্ছা, তো ওয়েট মেশিন ইউজ করবো, এখানে টাওয়েল, স্টপ ওয়াচ, এগুলো যেগুলো আমি ইউজ করবো, কারণ স্টপ এইগুলাই আমার এটা লাগতেছে, কারণ স্টপ ওয়াচ এটাতে লাগবে না, এই এক্সপেরিমেন্টটা লাগবে। আচ্ছা, টেম্পারেচার কি বলতেছে, আমি রুম টেম্পারেচার এটা করবো, রুম টেম্পারেচারে করব। হিউমিডিটি আমাকে বলছে যে যেন আমার ল্যাবের ভিতরে 50%-এর বেশি মেনটেন করা হয়। তো এইগুলো জাস্ট যেগুলো আমি এক্সপেরিমেন্ট করব তখন আমার এগুলো কন্ডিশন মেনটেন করতে হয়। আচ্ছা, এখন আমি যেখানে যাব তো প্রসিজার আমি এটা কিভাবে করব। প্রথমে আমার হলো সিমেন্ট পেস্টটা বানাইতে হবে। তা আমি যখন করব, বোলের মধ্যে আমি কি করব, মিক্সারের মধ্যে মিক্সার ড্রাই বোলের মধ্যে আমি কি কি নিব। প্রথম হলো কতটুকু আমি সিমেন্ট নিব। এখানে বলছি যে অ্যারাউন্ড 650 গ্রামের মতো আমি সিমেন্ট দিলাম, যেটা আমার ওয়েট মেশিনে ব্যালেন্সে মাপলাম। আর ওইখানে আমি পানি অ্যাড করব। সো পানিটা কি অ্যাড করব, এক এক সময় এক এক ওয়েটের পানি অ্যাড করব। আমি হয়তো আবার 10% অ্যাড করলাম, পরে 20% অ্যাড করলাম, পরে 30% অ্যাড করলাম, পরে 40% অ্যাড করলাম। এইভাবে করতে করতে আমি প্রতিটা ডিফারেন্ট টেস্ট বানাবো, ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করব, প্রতিটার জন্য আলাদা আলাদা রিডিং পাবো। ঠিক আছে, তো এইখানে আমি এক এক ওয়েটে নিলাম। এই ওয়েটটা যখন আমি নিলাম, পানি অ্যাড করলাম, এন্ড কি বলছে 30 সেকেন্ড বলছে এটাকে ওয়েট করতে, যে আমার এখানে হলো পানিটা পেস্টের সাথে মিশবে, করবে, তারপর আমি করব। পরে কি আমার ওখানে মিক্সচার থাকে, ওই মিক্সচারের সাথে আমাকে বলছে কি প্রথম 30 সেকেন্ড একটা আরপিএম দিয়ে দিয়েছে, কোন স্পিডে আমি মিক্স রোটেট করবে সেটা হলো স্লো স্পিডে আমি হলো 30 সেকেন্ড এটাকে মিক্স করব। পরে স্টপ করতে বলছে, মিক্সচারটা স্টপ করবে কি 15 সেকেন্ড। তারপরে করব কি তারপর হলো এই যে যখন পরে আমি মিডিয়াম স্পিডে আরো 1 মিনিট আমি মিক্স করবো। তো এই জিনিসটা কি বলছে, আমি প্রথমে পানি নিব, সিমেন্ট নিব, মিক্স করব, পরে 30 সেকেন্ড আমি ওয়েট করব। ওয়েট করার পরে আমি আরো পরে 30 সেকেন্ডে আমি কি করব, এটা স্লো মিক্স করব। পরে 15 মিনিট করলাম, তারপরে আবার 1 মিনিট হলো মিডিয়াম স্পিডে আমি এটাকে মিক্স করলাম। তাহলে এইটা করার পরে আমার কিন্তু সিমেন্ট পেস্টটা বানানো হয়েছে। তো সিমেন্ট পেস্ট বানালে তো হবে না, আমার কি করা লাগবে, এই যে নিচে যে মোল্ডটা আছে এটার মধ্যে কিন্তু আমার দেওয়া লাগবে। তো মোল্ডে যখন দিব তার আগে কি করতে হবে, এই টেস্ট স্পেসিমেন এই মোল্ডে যে আমি দিব, তাহলে যখনই আমার এটা কমপ্লিট হয়ে যাবে, আফটার কমপ্লিশন মিক্সিং কুইকলি দ্য সিমেন্ট পেস্ট ইনটু দ্য বল, মানে কি আমি এখন সিমেন্ট পেস্টটা নিব, বলের মতো করব। আমি এক হাত থেকে আরেক হাত, এই যে বলের মতো এক হাতে
যদি টেনিস বল ডানে বামে যদি হাতে যদি নেই বলটা, ঠিক সেইভাবে 6 বার আমি হ্যান্ড টু হ্যান্ড আমি নিব। তারপরে যা এই সিমেন্ট বলটা আমি হলো হাতের মধ্যে নিয়ে, যেরকম রুটি বেলার সময় হাতে চাপ দেয়, ওই চাপ দেওয়ার পরে ওইখানে হলো আমি এই রিং এর মধ্যে, এই যে মোলটা বলতেছে এই রিং এর মধ্যে আমি দিয়ে দিব। আর যদি এক্সেস কোনো ইয়া থাকে সেটা আমি হাত হাত দিয়ে ইয়া করে ফেলবো। তো এইখানে আমার হলো এই মোল্ডের দিলাম। এটা দেওয়ার আগে কি এই প্রসেসটা ফলো করতে হবে। এখন আমি করলাম, এখন আমি হলো ডিটারমাইন করবো যে কি হবে। এখন আমার হলো মোল্ডে আমি প্লেস করে ফেললাম, পেস্ট বানাইলাম। এখন আমি কি করবো, কনসিস্টেন্সিটা মেজার করবো। তো এইটাই আমি কি করতেছি, যে গ্লাস প্লেট দিয়ে ওইখানে ওই মোল্ডের মধ্যে দিল, আমি যতগুলো বললাম এইখানে এখন যা যা বলছিলাম বাকি জিনিসটা পুরোটাই হলো আবার এখানে এক্সপ্লেন করছে এই মোল্ডের মধ্যে। আমি যদি আবার একটু ইরেজ করি, এই মোল্ডের মধ্যে আমি এমন ভাবে প্লাঞ্জারটা রাখবো জাস্ট টাচ করে যেন, এন্ড দেন আমি এই স্ক্রুটা লুজ করে দিব। তাহলে কি ওর সেলফ ওয়েটে ও কিন্তু নিচে ডাবা শুরু করবে। তো কতক্ষণ ডাববে এটা আমার ডিপেন্ড করবে কি পানির কনসিস্টেন্সি কত আছে সেটার বেসিসে। তো আমার হলো 40 থেকে স্টার্ট হবে, আমি পরে ফাইনাল রিডিং দিব লাস্টে কতটুকু আমার গেল। আচ্ছা, তো আমি যদি এখন এখানে যাই, এটাই আমাকে বলতেছে যে এখানে যে remove the indicator up the zero mark, এই যে জিরো মার্ক এর অনেক কিছু বললো। টেক দি ইনিশিয়াল রিডিং, ইনিশিয়াল রিডিং ইউজুয়ালি 40 তেই হয় সবসময়। ইনিশিয়াল রিডিং 40 কে আমি সেট করে পরে আমি এটা ইয়ে করি। আমি যদি 40 তে না রাখি তাহলে ওই রিডিংটা নিতে হবে। তো আমি সবসময় রিসেট করে আমি ওই রিডিংটা 40 তে নিয়ে পরে আমি ইয়াটা লুজ করে দিই। এখন আমাকে বলছে রিলিজ দ্য রড ইমিডিয়েটলি এন্ড অ্যালাউ দ্য পেনিট্রেটিং ইন দ্য স্যান্ড ফর 30 সেকেন্ডস এন্ড রিড দ্য স্কেল আফটার 30 সেকেন্ডস। যে টাইমের ব্যাপারটা বললো এখানে কিন্তু আমি বলে দিচ্ছি 30 সেকেন্ড। সো নর্মালি 30 সেকেন্ডে বেশিক্ষণ লাগে না। জিনিসটা হলো যদি আপনি পানি অনেক কম ইউজ করেন, ধরেন আপনি 5% ইউজ করছেন, তখন কিন্তু এইটা কিন্তু অনেক শক্ত হয়ে থাকবে, আপনার ঠিক মতো মিক্সও হবে না, তখন কিন্তু এই জিনিসটা হার্ড হয়ে যায়। তো সেই জন্য আমাকে একটা ফিক্স টাইম মেনটেন করছে, সেটা হলো 30 সেকেন্ড পরে রিডিংটা আমি সবসময় নিতেছি। অ্যান্ড আমার এখন জিনিসটা হলো যে আমি কতটুকু ডেপথে গেলে আমি ওইটাকে, এখানে আমার মোল্ডটা আছে, এই মোল্ডের উপরে এই প্লাঞ্জারটা আছে। এখন এই প্লাঞ্জারটা কতটুকু ডেপথে আমার গেলে আমি ওইটাকে বলবো যে কতটুকু পার্সেন্টেজ পানি ইউজ করছে, যেটা সেটা হলো নর্মাল কনসিস্টেন্সি। এটাই আমাকে বলছে যে যদি 10 মিলিমিটারের +-1 ধরছে, মানে কি আমার 9 থেকে 11-র মধ্যে যদি আমার রিডিংটা থাকে, এই রিডিংটা কতটুকু আমার ডেপথে গেল, সেই রিডিংটা যেই সিমেন্ট পেস্ট বানাইছিলাম সেইখানে আমি কতটুকু পানি ইউজ করছিলাম সেটাই হবে কিন্তু আমার নর্মাল কনসিস্টেন্সি। তাহলে আমার 30 সেকেন্ডে আমার 10 মিলিমিটার +-1 ধরছে, কারণ একটু এরর হইতেই পারে, সেই পার্সেন্টেজ অফ ওয়াটারটাই হলো আমার নর্মাল কনসিস্টেন্সি। আমি তো এইভাবে তো 9-10 বা এরকম কিভাবে হবে এটা বলতে পারবো না। সে না আমি শুরু করবো কি 10% পানি নিব, মানে আমি যদি 100 গ্রাম নিয়ে নিই তাহলে সেখানে আমি কি 10% পানি দেবো, 20% পানি দেবো, 30% পানি দেবো। এক এক এক্সপেরিমেন্ট আমি করবো, করার পরে আমি কি গ্রাফ প্লট করব। এখন যদি গ্রাফটা দেখি, গ্রাফটা যদি দেখি, এখন এখানে আসে, এই তো এখন আমি দেখি অ্যাক্সেস গুলো কি আছে। এখানে কিন্তু পার্সেন্টেজ অফ ওয়াটার কি আমার কত পার্সেন্ট আমি নিছি। আমি যদি এখানে 200 গ্রাম যদি সিমেন্ট থাকে, আমাকে যদি বলে এখানে হলো 25% আছে, 25% মানে কি এখানে আমার কত আছে, 50 গ্রাম আমি পানি নিছি। এটা হলো পানির পরিমাণ, এটা হলো সিমেন্টের পরিমাণ, এটাই হলো পার্সেন্টেজ। সো আমি এখানে পার্সেন্ট অফ ওয়াটার এক্স অ্যাক্সিসে থাকবে, ওয়াই অ্যাক্সিসে কি থাকবে, ডেপথ অফ প্লাঞ্জার, পেনেট্রেশন, কতটুকু আমার পেস্টের মধ্যে পেনেট্রেট করছে, ঢুকছে, সেটা হলো আমার পেনেট্রেশন। এই রিডিংটা আমি কেমনে পাইছি, আমি অলরেডি বলছি উপরে যে ইনিশিয়াল রিডিং 40 ছিল,
আমার ফাইনাল রিডিং যেটা পাবো এই দুটো যদি মাইনাস করি তাহলে আমি যাই ডেপথটা পাবো। তো ইনিশিয়াল রিডিং ফাইনাল রিডিং মাইনাস করার পরে আমি পাবো। তো সেইটাই মাইনাস করার পরে যে ভ্যালুটা পাবেন সেইটা হলে এই ওয়াই অ্যাক্সিসে প্লট করবেন। আর যেই আমি তো পানি অ্যাড করতেছি, তো এই পানির যে পার্সেন্টেজটা আছে ওইটার ওয়াইজ এইখানে প্লট করবো, যে একটা দুইটা তিনটা এইভাবে প্লট করবো। প্লট করার পরে আমার কাজটা কি হবে, বেস্ট ফিট একটা লাইন টানবো, আনুমানিক সবগুলো পয়েন্টে যায় বা সাইডে যদি থাকে এটা ব্যালেন্স করে আমি ড্র করবো, একটা স্ট্রেট লাইন টানলাম। কারণ টানার পরে কি বলছে, আমাকে কি বলছে নর্মাল কনসিস্টেন্সি কখন, যখন আমার 10 মিলিমিটারের ইয়েতে হয়। আমার ইচ্ছা, আমাকে কি বলছে 10 +- 1 বলছিল। আমি এখানে 11ও নিতে পারি, আমি এখানে 9ও নিতে পারি, আমি এখানে 10 রিডিংটাও নিতে পারি। এতগুলা না নিয়ে আমি একটাই ফলো করব। কি ফলো করব, এখানে 9 নিছে, বাট আমি এখানে সবসময় 10 মিলিমিটার আমি ফলো করবো, 10 মিলিমিটার লাইন টানবো। টানার পরে এই এক্স অ্যাক্সিসে যেই রিডিংটা দিবে সেটাই আমার কত পার্সেন্ট আমার পানি অ্যাড করতে হবে সিমেন্টে, এটাই আমার নর্মাল কনসিস্টেন্সি রিডিং। তো এখানে কথা হয় যদি 10 ফলো করতাম তাহলে 24, 24.2, 24.4, তাহলে কি 24.4% হলো আমার নর্মাল কনসিস্টেন্সি। তাহলে আমি গ্রাফ থেকে রিডিংটা আমি কেমনে পারলাম, এটা কি বুঝছেন? এটাই আমার মেইন কাজ। কেউ কিছু বলতেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে রিডিংটা আমি ভুল বলছি, এখানে জাস্ট ঘর কাউন্ট করবেন। 24.4 না, এটা প্রতিটা ঘরে হলো 0.1 করে, মানে এটা 24.1 5 ঘর গেলে এখানে 2 ঘরে গেছে, তাহলে আনসার কি হবে 24.2%। এখন এইখানে যেহেতু স্ট্যান্ডার্ড একটা মেনটেন করে, এখন দেখবেন যে আমার ফাইনাল আনসার যখন আমি এক্সপেরিমেন্ট করে বের করি, আমার এখানে বের করলাম 24.2। গ্রাফে প্রতি ঘরের মান স্যার 0.1 ধরছে। এখানে ধরছে কারণ দেখেন এখান থেকে 24 যদি হয় এখানে 24.5, তাহলে কয়টা ঘর 24.5। আছে, 5টা ঘর, তাহলে 0.1 করে পারছে। 1 2 3 4 5। জি জি, ওকে, হ্যাঁ, 24. সেই জন্য আমি ওইখানে আছে। ঠিক তো আছে, বুঝতে এখন এখন ধরেন আপনারা, আমি যেটা করতেছি, আমি গ্রাফ আপনাদের কোশ্চেনে দিয়ে দিছি। এখন ঝামেলাটা কি হইতে পারে, যদি প্রিন্ট করার পরে গ্রাফের কোয়ালিটি যদি বাজে থাকে, তাহলে আপনার আনুমানিক সেম গ্যাপে ধরে এখানে আনুমানিক টান দিয়ে আপনারা লিখবেন, যে আনুমানিক 0.5 গ্যাপে যেন ইকুয়াল থাকে ওইভাবে টান দিয়ে লিখবেন। আবার এখানেও আনুমানিক 5, 10, 15, 20, 25 এইভাবে দিবেন। আনুমানিক যেন বোঝা যায়, যেন যদি গ্রাফ ক্লিয়ার না থাকে, কারণ আমি গ্রাফ ক্লিয়ারটাই দিচ্ছি, তারপরে প্রিন্ট করার পরে অনেক সময় ঘোলা হয়ে যায়, কোয়ালিটি একটু বাজে হয়ে যায়। যদি ওইটা হয় তাহলে আনুমানিক করে ড্র করে দিবেন, অসুবিধা নেই, আনসার আশেপাশে আসবে, এটা তেমন একটা ভ্যারি করবে না। আচ্ছা, তাহলে এটা আমি 24.2 পাইছি, সো এখানে 21 পাইছি, আমি 2 পাইলাম। সো যদি আমি 2 পাই, এখন আনসারটা কি বলছে, এক্সপ্রেস টু নিয়ারেস্ট 0.5% অফ দ্য ওয়েট অফ দ্য ড্রাই সিমেন্ট। তাহলে এটা কিন্তু 24.2% আমি পাইলাম। তাহলে নিয়ারেস্ট 0.5 মানে কি, নিয়ারেস্ট 0.5 মানে আমি যদি এখানে কি আছে 24 আছে, 25 আছে, এরা মাঝামাঝি কি 24.5, তাহলে কি বলছে আমার রিডিং কি আসছে 24.2 আসছে কিন্তু, ঠিক আছে। সো নিয়ারেস্ট মানে কি, আমার 0.5 নিয়ারেস্ট কিন্তু 0.5 বলছে, 0.5 মানে কি কোনটার কাছে 0.5, কিন্তু এই দুইটার মধ্যে আমার দেখতে হবে ইনক্রিমেন্ট কিন্তু 0.5 আকারে আমার থাকবে। আমি যদি এই ভ্যালুটা কার কাছে, এর কাছে নাকি এর কাছে, আমার এই দুইটা মাঝামাঝি ভ্যালু কি, দেখেন ক্যালকুলেটর যদি চাপ দেন এই দুইটার অ্যাভারেজ করবেন, দেখবেন যে এটার মাঝামাঝি ভ্যালু কিন্তু 24.25। আমি এখানে 24.2, তার মানে কি এটার থেকে কম, তাহলে আমি আনসার 24.2 রাখবো না, আমি এটা রাউন্ড ডাউন করে আনসারটা লিখবো 24%। ঠিক আছে। এখন যদি আমার ভ্যালুটা যদি থাকতো, আমি এক্সপেরিমেন্ট করলাম, আমি করার পরে যদি আমি ভ্যালুটা পাইতাম 24.3, তাহলে কি হতো, তাহলে আমার 24.25 হলো মাঝ বরাবর।
তাহলে আমার কি এটার থেকে এই রিডিংটা বড়, তাহলে আমি কি এটাকে রাউন্ড আপ করে পড়বো, তাহলে আমার আনসার হতো 24.5%। এইভাবে আমি লিখবো। এখন যদি এটা তো আমি কম বেশিটা বললাম, এখন যদি হুবহু যদি আমি 24.25 যদি কখনো আসে, তাহলে আমি কি করব, তা যদি সেম সেম মাঝ বরাবর চলে আসে তাও আমি রাউন্ড আপ করে ফেলবো। ঠিক আছে, যদি সেম সেম বা তার থেকে বেশি আসে তাহলে আমি রাউন্ড আপ করব, আর এটা থেকে যদি ছোট আসে তাহলে আমি রাউন্ড ডাউন করব। ঠিক আছে, আমার ফাইনাল আনসার এইভাবে আমার লিখতে হবে। আমি গ্রাফ থেকে একটা ভ্যালু পাবো, ওইটাকে ফাইনালি এইভাবে রাউন্ড করে আমি লিখে দিব এটাই এখানে করছে, যে রাউন্ড ডাউন করছে। কারণ কি আমার আনসার এখানে কি পাইছিল 24.1, আমি 24.2ও পাই, আমি কিন্তু রাউন্ড ডাউন করে এটা আমার করছি। তাহলে আমার এখানে কি বলছো যে স্যার এটা, এটা এটা স্যার আরেকবার একটু বুঝাই দেন, এটা বুঝি নাই রাউন্ড করাটা। আচ্ছা, তো রাউন্ড করাটা সবসময় দেখবেন যে কত আমাকে বলছে কি নিয়ারেস্ট টু নিয়ারেস্ট নিয়ারেস্ট টু আমার বলছে কি 0.5। 0.5%। হ্যাঁ, so আমার রিডিংটা কি থাকবে, আপনি আমরা এখানে পাইছি কি 24.2 পাইছি। এখন এই ভ্যালুটা কোন 0.5 এর মাঝে, তা আমি দেখি 24 আর এটার সাথে যদি 0.5 অ্যাড করি তাহলে 24.5, এই দুইটা ভ্যালুর মাঝে। এখন আমি কি করবো, এটাকে রাউন্ড ডাউন করব নাকি আপ করব, এটা কেমনে বুঝবো? তখন আমি কি করব, এই যে গ্যাপটা ধরলাম এই দুটা মাঝামাঝি রিডিং কি হবে, আপনি দুটাকে অ্যাভারেজ করবেন, 24 প্লাস 24.5 ডিভাইড বাই 2 দেন ক্যালকুলেটরে, আপনি মাঝামাঝি ভ্যালুটা পাওয়া যাবেন। ঠিক আছে, এখন জিনিসটা হলো আপনি কি এখন দেখবেন যে আপনার যে রিডিংটা পাইছেন এটা কি মাঝামাঝি ভ্যালুর থেকে কম নাকি বেশি? এটা কিন্তু মাঝামাঝি রিডিং থেকে কম। কম হইলে আমি এখানে যেটা ইয়া ছিল কম ভ্যালুটা, এটা হলো 24, ফাইনাল আনসার লিখে দিব, এটাই আনসার। যদি আমার এই ভ্যালুটা যদি 24.4 থাকতো, তার মানে কি এই মাঝামাঝি রিডিং এর থেকে এই ভ্যালুটা বড়, তাহলে আমি উপরের আপার রাউন্ড করে ফেলবো, তাহলে 24.5%। আমার যদি এটা সমানও থাকতো, মাঝামাঝি ভ্যালু কি মানে হুবহু সেম, তারপরও সেটাও যদি হয় তাহলে আমি রাউন্ড আপ করে ফেলবো। এই কিন্তু সব ওই নর্মাল রাউন্ডিং এর জন্য। আমার নর্মাল রাউন্ডিং কি থাকতো, আমার যদি কখনো বলতো 15 বলতো, আমাকে 1 ডেসিমাল প্লেসে রাউন্ড করতে বলছে, তাহলে এই ভ্যালুটা দেখতাম 5 নাকি 5-এর বেশি, 5 বা 5-এর বেশি হলে কি লিখতাম 20 লিখে দিতাম। কিন্তু আমার যদি 14 হইতো তাহলে কি করতাম, এটা রাউন্ড ডাউন করে 10 লিখতাম। ঠিক আছে, ওই জিনিসটাকে এখানে হলো জাস্ট 0.5 বলছে, এটা কিন্তু ভিজি ভিজি মনে হইতেছে। ঠিক আছে, সো আপনার দেখবেন যে কোন দুইটা ভ্যালুর মাঝে আসতেছে, আমার আসতে পারে 25 আর 25.5 এর মাঝে আসতে পারে, তাহলে এই দুইটা লিখবেন, মাঝামাঝি ভ্যালুটা অ্যাভারেজ করে বের করবেন, তারপরে যে রিডিংটা পাইছেন সেটা দেখবেন যে ওইটা কোনটার কাছে। যদি হুবহু মাঝে থাকে তাহলে উপরের ভ্যালুটা নেবেন। ঠিক আছে, সো আপনাদের এটাই হলো তা আমি আপনাদেরকে এখানে কি আর গ্রাফ থেকে বা রাউন্ডিং ফাইনাল আনসারটা, এখানে কি কোনো প্রবলেম আছে? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি আপনাদের কিরকম ডেটা দিয়ে দিবে সেটা আমি ইয়া করি। এই যে কোনো একটা দেওয়া থাকবে, এত কিছু লাগবে না, যে কোনো একটা ইয়া থাকবে এরকম, ডেটা সেট গুলো এরকম থাকবে। এখানে কি করছে, 6টা এক্সপেরিমেন্ট করছে, 1 2 3 4 5 6। তা 6টা দিয়েও কি করছে, এক একবার কিন্তু এক এক পরিমাণ পানি নিছে। এই যে এক এক পার্সেন্টেজ এখানে ডাইরেক্টলি ক্যালকুলেট করা, তো পানির পরিমাণ কিন্তু ওরা ভিন্ন নিছে। এখানে 25% নিচ্ছে, এখানে 24.5 নিচ্ছে, এখানে 24 নিচ্ছে, 23 নিচ্ছে, 23.5, 22.5, এক এক পোর্শনে পানি নিচ্ছে। এখন দেখবেন পানি নেওয়ার পরে আমার কিন্তু এখন এক্সপেরিমেন্টটা পেজটা বানাইছে। তো পেজটা বানানোর পরে কি করছে, ইনিশিয়াল রিডিং, এটা কি ওই যে ইনস্ট্রুমেন্টের ভিকাচ ইনস্ট্রুমেন্ট যেটা, এটা কি ইনিশিয়ালি এই মোল্ডের মধ্যে এটা থাকে, এই যে রিডিংটা থাকবে এটার উপরে যে রিডিংটা থাকে সেটা হলো প্রথমেই আমি সেট করে রাখি এটা 40। দেখবেন যে সব এক্সপেরিমেন্টে আমার ইনিশিয়াল রিডিং 40 দেওয়া, এই ইনিশিয়াল রিডিং সবই কিন্তু 40 দেওয়া। কারণ আমি 40 ছাড়াও করতে পারি,
কিন্তু আমি 40 ছাড়া করবো না, আমি সবসময় 40-তে নিয়ে পরে আমি এক্সপেরিমেন্টটা করবো। ইন পার্সন করলে এটা অনেক বোঝা যেত। এখন কি ফাইনাল রিডিং, ফাইনাল রিডিংটাই এটা কতটুকু ডাবছে, ডাবার পরে কি এখানে কিন্তু একটা রিডিং দিবে, যেটা আমি বলছিলাম। এখানে কত রিডিং পাইছি, প্রথমটাতে 12 পাইছি, পরে 16 পাইছি, 20, 24। কিন্তু এইগুলা কি, এইগুলা রিডিং দিয়ে তো আমার গ্রাফে কি লাগতো, কতটুকু এইভাবে আপনি নিচে আরেকটা ইয়ে বানাবেন, রো বানাবেন, আপনার নতুন করে কোনো ক্যালকুলেশন করা লাগবে না, এরকম টেবল থাকবে। তাহলে এখানে কি করবেন, এইভাবে স্ট্রেট লাইন টানবেন, বক্স বক্স, এনে কি পেনেট্রেশন লিখতে পারেন, পেনেট্রেশন, পেনেট্রেশন কমা মিলিমিটার। তো এটা নিচে লিখে ফেলবেন। তার মানে কি কি বলছি, দুইটার মাইনাস করলে আপনি ডেপটা পাবেন। 40 মাইনাস 12 করলে যেটা আসে সেটা, তাহলে কি এখানে 28 মিলিমিটার এই সিমেন্ট পেস্টে ঢুকছে। 40 মাইনাস 16 এটা করলে কত হয়, 40 মাইনাস 16 করলে আপনার হলো 24, 20, তারপরে কি এখানে 16, তারপরে কি এখানে হলো 12, এখানে হলো 8। এখন আপনি প্লট করবেন কি কি, আমার যেখানে এক্স আর ওয়াই অ্যাক্সিস ছিল গ্রাফে, তাহলে এখানে কি ছিল, এখানে কিন্তু ডেপথ ছিল, কতটুকু আবার পেনেট্রেট করছে, এখানে কি পার্সেন্টেজ অফ ওয়াটার। তাহলে আমি দেখি সবচেয়ে ছোট ভ্যালু কি 8 না, আর 8-এর সাথে আমি কি এক্সেসে প্লট করব, এই যে ওয়াটারের পার্সেন্টেজ। তাহলে এইখানে যদি আমার এটা ঠিক হয়ে যেতেছে, দাঁড়ানো তো ওয়াটারের পার্সেন্টেজ যদি 22.5 যদি থাকে, এই বরাবর যাব, এই রিডিংটা যেখানে 8 হবে এখানে একটা ফার্স্ট কোঅর্ডিনেট। হ্যাঁ, তারপরে এই রিডিংটা কি করব, এটা কি 12-র সাথে 23.5, তাহলে 12 কি, 12 কিন্তু এখানে হবে, কোথাও 12 আছে, 23.5 কি এখানে হয়তো 23, সরি 23। এই বরাবর যাব, এই যে কোঅর্ডিনেট, সেম ভাবে 23.5-এর জায়গায় আরেকটা ভ্যালু পাবো, এই যে -16। এইভাবে প্লট করো, প্লট করার পরে সবগুলাকে স্ট্রেট লাইন টানবে, ঠিক আছে। সবগুলাতে পাস করবে, নাও হইতে পারে, একটু উপরে নিচেও হইতে পারে, মোটামুটি সবগুলো পয়েন্টের কাছাকাছি যায়, বা সবচেয়ে বেশি পয়েন্ট যেখান থেকে পাস করে সেখান দিয়েই টানবেন। তো টানার পরে কি করতে হবে, 10 মিলিমিটার দেখবেন, কোথায় 10 মিলিমিটার থাকবে, এই মাঝ বরাবর। তো 10 মিলিমিটার বরাবর এখানে যাবেন, এই বরাবর যাবেন, এই যে রিডিংটা এটাই আপনি ইয়ে করবেন। আমার এখানে রিডিং আসছে 22.8%। এটা কিন্তু ফাইনাল আনসার না, এটা কি করতে হবে, রাউন্ড করতে হবে 0.5-এ। তাহলে এই ভ্যালুটা কার মাঝে আসছে, 22.5 আর একটা কি 23.0, এটা মাঝ বরাবর কেউ দুইটা অ্যাভারেজ করবেন ক্যালকুলেটরে, দেখবেন যে 22.75 আসবে। এখন আমি যেই ভ্যালুটা পাইছি, এটা কি এই মাঝের থেকে বড় না, বড় হলে কি হবে, আমি আপার রাউন্ড করে ফাইনাল আনসার লিখে দেবো, নর্মাল কনসিস্টেন্সি ইকুয়ালস টু আমার 23%, এটাই আনসার। ঠিক আছে, খুবই সহজ। আপনাদের কি করতে হবে, এই এরকম টেবিল দেওয়া হবে, টেবিলের নিচে একটু জায়গা রাখছি আমি, আপনি এইভাবে মাইনাস করে এখানে লিখে দিবেন, আপনার ক্যালকুলেশন দেখানো লাগবে না, আপনি জাস্ট এই হুবহু এটা নিচে লিখে এদিকে পেনিট্রেশন লিখে এইভাবে টেবিলটা কমপ্লিট করে গ্রাফটা প্লট করবেন। গ্রাফ থেকে এইভাবে লাইন দিয়ে দেখাই দিবেন, ডটেড লাইন দিয়ে বা ইয়া দিয়ে, যে আমার এই ভ্যালুটা আসছে। পরে নিচের ভ্যালুটা লিখবেন গ্রাফ থেকে, তারপরে রাউন্ড করে ফাইনাল আনসার লিখে দিবেন। এতটুকু আপনার কাজ, এটাই থাকবে মেইন কোশ্চেন, এটাই থাকবে। ঠিক আছে, সেটাই হলো আপনার যে বিকাশ অ্যাপারেটাস থেকে আমার নর্মাল কনসিস্টেন্সি বা কতটুকু পানি কারেক্ট অ্যামাউন্ট ইউজ করতে হবে টেস্টের জন্য, এটাই হলো আমার এক্সপেরিমেন্ট। ঠিক আছে, সো আপনাদের আমি কি কি বলছি, হয়ে গেল, এই যে এখান থেকে হলো 4টা ডেফিনেশন, এই হ্যাঁ এখান থেকে 4টা ডেফিনেশন প্লাস আরেকটা কি বলছিলাম, আরেকটা বলছি হলো, আমি এগুলো মার্ক করে এটা দিয়ে দিব। আর এখান থেকে হলো ওয়ার্কেবিলিটি ডেফিনেশন, এই 5টা ডেফিনেশন প্লাস আরেকটা কি বলছিলাম, এই যে ইফ এর ফ্যাক্টর, নরমাল কনসিস্টেন্সি ফ্যাক্টর, এটা আপনার লাগবে, আর কিছু থিওরি থেকে আর লাগবে না। সো এখান থেকে থিওরি এই জিনিসটাই আপনার এক্সামে থাকবে, প্লাস হলো এই যে ডিটারমিনেশন, এই গ্রাফটা
ডেটা টেবল থেকে কেমনে নিয়ে আসে, গ্রাফ প্লট করে আনসার কেমনে বের করে, এটাই আপনাদের ম্যাক্সিমাম মার্ক আপনার এখানেই থাকবে। তো থিওরিতে অনেক কম মার্ক থাকবে, থিওরি আমি খুবই কম দিছি, একটা কোশ্চেন দিছি ওইখানে খুবই ছোট ছোট 2 লাইন করে ডেফিনেশন লিখবেন, আর এখানে গ্রাফটাই মেইন জিনিস। আচ্ছা, এটাই হলো আপনাদের সিলেবাস। এখন এটা হলো আমি এক্সামের বিষয় বললাম। এখন আমাদের ল্যাব রিপোর্টে কি করা লাগবে? ল্যাব রিপোর্টে হলো কি কি লিখবেন। প্রথমত এই যে কি ইয়া করতেছেন, কোন এক্সপেরিমেন্টের নাম থাকবে, এখান থেকে কি করবেন, ল্যাব রিপোর্টে কি কি থাকবে আপনাদের, এই যে টেস্ট প্রসিজারটা এটা থাকবে, তারপরে আপনার কি থাকবে, তারপরে টেস্ট প্রসিজারটা লিখলেই হবে। টেস্ট প্রসিজারটা এখানে একটু বড়, এত কিছু লেখার দরকার নাই, এতটুকু লিখলেই হবে মোল্ডিং পর্যন্ত, ঠিক আছে? সো মোল্ডিং পর্যন্ত লিখলেই হবে আপনাদের, মোল্ডিং পর্যন্ত এতটুকু লিখে আপনাদের আমি ডেটা দিয়ে দিব, ওই ডেটা ওয়াইজ ইউজ করে যেভাবে আমি দিলাম, যেভাবে বুঝাই দিলাম সেইভাবে এটার পরে আর কিছু লাগবে না। এটার পরে হলো আপনারা হলো এই যে এই ডেটা টেবল ইউজ করে ভ্যালু বের করে গ্রাফ প্লট করবেন, গ্রাফ প্লট করে সেম ভাবে আনসার লিখবেন। এটাই কিন্তু আপনার ল্যাব রিপোর্ট। ল্যাব রিপোর্টে যে এক্সপেরিমেন্টটা করবেন এটাই, আর কিছু নাই। আপনারা ওই জাস্ট প্রসিজারটা লিখবেন, ডিটারমিনেশনটা লিখবেন, ইয়া তো ওইখান থেকে এটা করে আপনারা ইয়া করে আনবেন। আর কোনো প্রবলেম আছে? আমি আপনাদেরকে এক্সামে কি আসবে, লাস্ট হলো আপনার কি বলে ল্যাব রিপোর্টে কি কি থাকবে। স্যার প্রবলেম নাই, তবে একটাই জন্য স্যার এগুলা পিডিএফ ফাইলটা করে একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ, কি বলছেন? না স্যার প্রবলেম নাই, ল্যাব রিপোর্টেরটা আর স্যার আমাদের এক্সামের যে ফাইলগুলো স্যার একটু দিয়ে দিন কষ্ট করে, তাহলে হ্যাঁ খুব হ্যাঁ, ভালো স্যার। আমি আপনাকে এই যে কিছুক্ষণের মধ্যে আপনাকে ইয়া করে দিয়ে দিব, মানে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে স্যার দিব না। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার একটা বলেন। কোশ্চেন ছিল স্যার। স্যার এই যে বল। নরমাল কনসেপ্ট, এইটা সিমেন্টের, এটা বাস্তব ক্ষেত্রে মানে কোথায়, মানে কিসে ইউজ হয় এটা? আপনি ধরেন আপনি যখন সিমেন্টটা কিনবেন, সিমেন্টের বস্তায় কিন্তু কত থাকে, 50 কেজি বস্তা থাকে না? হ্যাঁ তো বস্তাগুলোতে আপনার কিন্তু ওরাই কিন্তু সিমেন্ট কোম্পানি ওরা এক্সপেরিমেন্ট করে বলে দেয় যে 50 কেজিতে আপনি 12 কেজি পানি দিবেন, 10 কেজি পানি দিবেন। ওরা কিভাবে বের করছে? ওরা এইভাবে এক্সপেরিমেন্ট করে পরে বের করছে, আর বুঝছেন? স্যার এটা কি রেশিওর উপর ডিপেন্ড করবে না? যেমন ধরেন আমি 1 2 4 এ আমি একটা কংক্রিট মিক্স করবো, এখানে কি হ্যাঁ, 12 কেজি পানি দিতে পারবো? এখন 1 2 ওইটা হলো আপনি কতটুকু, ওইটা তো নিতে পারবেন, ওইটা পার্সেন্টেজ বলতেছে। এখন আপনি যদি 50 কেজির জন্য 12 কেজি বলছে, এখন আপনি যদি 25 কেজি নেন তাহলে 6 কেজি দিবেন, বুঝছেন জিনিসটা? এই এখন জিনিসটা আপনার প্রপোর্শন সিমেন্টের সাথে তো সিমেন্ট পেস্ট বানাইতেছেন, তারপরে আপনার যদি কনক্রিট বানান ওইটা তো আলাদা হিসাব, বুঝছেন? বলতে গেলে প্র্যাকটিক্যালি 0.5 0.40 আর হ্যাঁ, কি আমরা ওয়াটার সিমেন্ট রেশিও বলতাম যেমন 0.5, যেটা আমরা ওয়াটার হুম সিমেন্ট রেশিও বলছি। এটা হুম হুম একদম। এই যে কনসিস্টেন্সির সাথে কি আপনার ওই রেশিও কোনো ইয়া না, এটা হলো মূলত কিসের জন্য আমরা এই চেষ্টা করবো? এটা হলো আপনার ধরেন যখন আপনারা কাজ করতে যান, জিনিস হলো ওই যে স্পেশালি লেবাররা যখন ইয়া করে তখন দেখবেন যে অনেক পানি ইউজ করে ফেলে। তো আপনার যে ওয়ার্কেবিলিটি জিনিসটা বলছি না, যে আপনি যে এটা কাজ করতে পারবেন নাকি না, আপনি তো পানি একটু কম বেশি ইউজ করে তো করেন সব জায়গায়, কিন্তু আপনি হ্যাঁ যদি খুবই কম পানি ইউজ করেন, আপনি কি অ্যাকচুয়ালি এটাকে নড়াইতে পারবেন, মোল্ড করতে পারবেন, বা আপনি যাই করতে চান ওইটা যে কাজ করতে পারবেন নাকি, সেটাই হলো আপনার ইয়েটা। তো মেইন জিনিসটা হলো এইটার কারণে করে। আর আপনার হলো এটা আপনার আপনার জন্য না, এটা হলো কোম্পানি গুলা বেশি করে। না স্যার, আপনার নাকি মূলত এটা কি স্যার সেটিং টাইমের এই না না, টেস্টটা মূলত? সেটিং টাইমটা হলো পরের এক্সপেরিমেন্টটা ছিল, যেটা হলো আপনাদের সময় এখন কম, যদি আরো আগে ল্যাব নিতাম তাহলে আমি সেটিং টাইমেরটাও করতাম, সেটা আচ্ছা সেটিং টাইমটা করতাম। তো সেটিং টাইমও কিন্তু আমার এটা এই সেম এক্সপেরিমেন্টই করে। আমাদের আমি জি যে স্যার, জি স্যার, যিনি পাঞ্জাবটা ভাইকার ইউজ করছি না, ক্যাপাসিটি স্যার। ওটা জাস্ট জি। ওইখানে শুধু নিডল ইউজ করে, হ্যাঁ, নিডলটা নিডলটা ইউজ ইউজ করে। করে, নিডলটা কতটুকু মানে ভিতরে যাচ্ছে এইটার উপর ডিপেন্ড করে, মানে হ্যাঁ আপনার হ্যাঁ, সেটিং টাইমটা বেশি। আপনাদেরকে একটু জি। দেখাই, এখানেই দেওয়া আছে, তারপর আমি একটু দেখাই, যেহেতু জিজ্ঞেস করছেন আপনাদেরকে দেখাই। এখানে হলো
এই তো যদি আমি সামনে পড়তাম তাহলে এই যে সেটলিং টাইম অনেক কিছু বললো। এইখানে আমি যদি এক্সপেরিমেন্ট করতাম তাহলে এখানে কি করতাম, এখানে সেম ভাবে এই যে নিডলের জিনিসপাতি আমি ইউজ করছি না, এখন নিডল ইউজ করছি, প্লাঞ্জার ইউজ করি নাই। এই নিডল ইউজ করে নিডল যদি আমার 25 মিলিমিটার ডেপথে আমার ওই ইয়াতে যাইতে যতক্ষণ সময় লাগে সেটা হলো ইনিশিয়াল সেটলিং টাইম। এরপরেও কিন্তু এটা কিন্তু ডেপথে যাইতে থাকবে, আরো কিন্তু নিডলটা ডাবতে থাকবে, কিন্তু একটা সময় যে ও কিন্তু আর নিচে যাবে না, সেটা যে ওইটা ফাইনাল ফিল্টার। ওইটা ফাইনাল সেটিং টাইম, জি বুঝছেন? স্যার। তো এটা আমি লিখে দিব। সো আমার এটা হলো পরের কাজ, যে আমি সেটলিং টাইমের জিনিসটা আমার পরে আসবে, ঠিক আছে? সো এটাই আর কি। সো আমি এই পোর্শনটা আমি রাখি নাই, কারণ যেহেতু সময় কম অনেক, একটু লেট হয়ে গেছে, সেজন্য আমি ওইটা রাখি নাই। তো এখানে সেটিং টাইম, এখানে টুকটাক জিনিসপাতি আছে যে আমার নর্মালি কতক্ষণ লাগে না লাগে কিভাবে বুঝি। জি স্যার, 5 মিনিট তো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি আপনাদেরকে ইয়া দিয়ে দিব, অসুবিধা নাই, আপনাদের শেয়ারকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, উনি ফরওয়ার্ড করে দিবেন, ঠিক আছে? স্যার ঠিক আছে। ওকে ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি মিটিং এন্ড করে দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই প্রেজেন্ট কেমনে নিবে বললো? কিছু তো মনে হয় বলে নাই, বলতে কি তো প্রেজেন্টের বিষয়ে তো কিছু বলে নাই। আপনি আমি তো ভাই আপনি লিখে দিয়ে দেন। প্রেজেন্ট গ্রুপে কেউ দিয়েন না, প্রেজেন্ট সবাই মিটিং এ দিয়ে তারপরে বেরোন, গ্রুপে কোনো প্রেজেন্ট দিয়েন না। ধন্যবাদ। আগের মতো একটাই করেন, ওরকম দিই আমরা। এইখানে দিয়ে দেই। এইখানেই দিয়ে দেন, এইখানে থেকে বেরোয় কেউ দিয়েন না। ওকে ওকে আস্তে তানজিল ভাই যে ধরে দিছে। দেবুদা আমি তো প্রথমেই দিয়ে দিছিলাম, আমি কি আবার দেবো? না, প্রথমে এই জায়গায় দিলে আর দেওয়ার দরকার নেই। আমি দিয়ে ঢুকতে সময় নাম দিয়ে দিছি ঢুকে। আক্তার ভাই দিছে প্রথমে। আবার আক্তার ভাই তাহলে মানুষ না, মাইরে দিছে প্রথমে। আরে ভাই এই তো আমার দুধ বানাই এলাইলেন। বুড়ো মানুষের তো দোষ হবেই, বুড়ো হইলে মানুষের দোষ হয় না? কারণ কি, কারণ হলো এর একটা কারণ বলি। কারণটা হলো এই গ্রুপের থেকে বেরিয়ে যাওয়ার পরে এর আগে একদিন সাইদ আর আমার রাত 2টা বাজছে আইডি কালেক্ট করতে। 2টা বাজতে দেবো ভাই, কথা ঠিক। কারণ কি এখানে যারা আছে এই যে 56-57 জন, পরে যাইয়া আমরা দেখি আইডি কালেক্ট হয়ে গেছে 76 জন। এখন অনেকে আছে তারা মিটিং এ অ্যাটেন্ড করে নাই, রাহা ম্যাডামের ক্লাস করে নাই, আইডি নাম্বার দিয়ে বসে রয়েছে। দেবুদা ওই যে ভাই রাহা ম্যাডামের যে ল্যাব ক্লাসটা হইলো, ওটা রিপোর্ট কি লিখছিলেন? আইডি 15-251-17। ওইটা তো দিছে, তো ওটা তো অলরেডি সাইদ ভাই মনে হয় দিয়ে দিছে গ্রুপে। না না ভাই ভাই দেন, রাহা ম্যাডামের দেখে কিছু দেন। মেমেরটা সাইড বাই দেয় নাই তো, ওটা পাইনি। দিয়ে দিন, দিতে হতো যে ল্যাব পরীক্ষার মধ্যে মনে হয়। আচ্ছা ওইটা রাহা ম্যামেরটা, ম্যাথেরটা আর হচ্ছে আপনার এই যে এইটা ম্যাটেরিয়ালস এরটা সব কটাই পেয়ে যাবেন। আচ্ছা আর একটা জিনিস দাদা, ওই যে ম্যাথের যে সাজেশন ওই কপিটা কি গ্রুপে দেওয়া হয়েছিল নাকি? গ্রুপে ম্যাথের শুনেন, ম্যাথের শিটই ম্যাথের সাজেশন হচ্ছে ম্যাডাম যেটা দিয়ে দিছিল সাজেশন। ম্যাডাম সাজেশন বলতে ম্যাডাম বলছে এই জায়গা থেকে থাকবে অঙ্ক, এই জায়গা থেকে এই জায়গা থেকে 3টা অধ্যায় থেকে আমাদের অঙ্ক থাকবে। আর ম্যাথের বিষয় হলো ম্যাথের তো কোনো মান চেঞ্জ হয় না। ওই তো শীটটা তো দিয়ে দিছিল মনে হয়, নোটিশ গ্রুপে ছিল না? হ্যাঁ শীট আমাদের গ্রুপেই আছে। আর ম্যাথের যে অ্যাসাইনমেন্ট আছে 3টা, ওই অ্যাসাইনমেন্ট গুলা আর কি সবাই করে নিয়ে আসা লাগবে অ্যাসাইনমেন্টটা ফাইলে। আচ্ছা ঠিক আছে। ভাই ওই ম্যাথ 3টা যে অ্যাসাইনমেন্টটা আছে এটা একটু নোটিফিকেশন দিলে একটু ভালো হয় আমাদের জন্য। বড় মানুষের জন্য দিয়ে দিয়ে দাদা। ওইটা নোটিশ গ্রুপে ম্যাথ কোন 3টা অ্যাসাইনমেন্ট। তারপরে যে রাহামেমেরটা ভাই অনেকেই তো আপনারা ম্যাথের ইয়ার নিলেন, কিন্তু কেউই তো সমাধান করে দিলেন না। সবাই দিছে ভাই দেখি আমরা চেষ্টা করি, কিন্তু কেউ তো এই সমাধান তো কেউ দিলেন না ভাই। ওই ম্যাথ যে 3টা ম্যাডাম দিছিল না,
ম্যাডাম যে 3টা ম্যাথ দিছিল ওই 3টা ম্যাথ আমি গ্রুপে দিয়ে দেবো না ভাই। আচ্ছা ঠিক আছে দাদা। এই আর কেউ আচ্ছা বাকি ভাই, ঠিক আছেন? অ্যাটেন্ডেন্স দেয়ার আর কেউ বাকি আছেন? আমি বের হয়ে যাব। আমির হামজা আছি। আপনি দিয়ে দেন ভাই। আমির হামজা ভাই ফোনে কি রাস্তাঘাট ধ্যান কেন? এটা ক্লাসের ভিতরে আমি তোরে বন্ধু ছিলাম রাস্তাঘাট ঘর বাড়ি কি কুষ্টিয়াতে? বকর ভাই আমি কাজী সবুজ 42। ভাই হ্যাঁ ওইটা দিয়ে দেন, আমাকে বললে তো কাজ হবে না, দিয়ে দেন। ভাই বকর ভাই বের হয়ে গেলাম ভাই। হ্যাঁ কিভাবে দিতে হয় যেন ভুলে গেছি ভাই। বকর ভাই বাইরে গেলাম। ওই 3 ডটে যায় Okay, আল্লাহ হাফেজ। যান এমনি দিতে পারবেন 3 ডটে যান। সবাই হচ্ছে 3 ডটে যান। 3 ডটে যায়া ওইখানে দেখেন ইন কল মেসেজ লেখা আছে। এই 3 ডটে যাওয়ার পরে ইন কল মেসেজে যায়া মেসেজটা লিখে সেন্ড করেন। দাদা বেরিয়ে গেলাম। ওকে। আরে সবাই শুনেন, সবাই বের হয়ে যাওয়ার আগে শুনেন, ওই যে পরীক্ষা যে চেঞ্জ হয়েছে সবাই তো কনফার্ম হয়েছেন তাই না? পরে তো আবার গ্রুপে সবাই মেসেজ দেবে আনে যে ভাই 6 তারিখে পরীক্ষা আছে কিনা, 2-3 তারিখ হইলে তো সবার আবার বেড়া উঠে যাবে। না দাদা, থ্যাংক ইউ দাদা, অনেক অনেক ধন্যবাদ দাদা। এই দাদা পরীক্ষা তো ওই পূর্বের শিডিউল টাইমেই হবে, সকাল থেকেই তো হবে নাকি? আমাদের পরীক্ষা 13 তারিখের কোনো পরীক্ষা চেঞ্জ হয় নাই, কথা বুঝেন? 13 তারিখে যে পরীক্ষা যেভাবে ছিল ঠিক সেইভাবে 13 তারিখের পরীক্ষা সেইভাবেই আছে, শুধু 13 তারিখের পরীক্ষা রুটিন অনুযায়ী শেষ হওয়ার পরে আর 2টা প্র্যাকটিক্যাল ওই দিন কমপ্লিট হবে। 3টা ভাই। আরে ভাই 13 তারিখে তো এমনিতেই প্র্যাকটিক্যাল পরীক্ষা একটা আছে 2টা থেকে 2:30টা। না এখন আমাদের 6 তারিখে যে পরীক্ষাগুলো ছিল এই পরীক্ষাটা কি আমরা মানে শিডিউল টাইম যেটা আছে ওইভাবেই 13 তারিখে দিব নাকি 13 তারিখের পরীক্ষার পরে এই পরীক্ষাগুলো দিব? ভাই আমি গ্রুপে মেসেজ দিছি, দেখেন 13 তারিখে আমাদের এক্সাম আছে রুটিন অনুযায়ী 2:30টা পর্যন্ত। 2:30টার পরে হচ্ছে 6 তারিখের যে 2টা পরীক্ষা, ওই 2টা পরীক্ষা 2:30টা থেকে 3:30টা পর্যন্ত হবে। ওকে, আর একটা কথা শুনেন, এই পরীক্ষার ভিতরে যারা অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না পরবর্তীতে আমাকে আর কেউ অ্যাসাইনমেন্ট দিবেন না, তারা নিজ দায়িত্বে স্যারকে অ্যাসাইনমেন্ট পৌঁছে দিবেন। ওকে বস। 31 কে 31 এখানে নাই। 31 এখানে নাই, ক্লাস করে না তাই তো? এই 31 যে আছেন ভাই, যে যার যদি কারোর পরিচিত থাকে তার একটু জানাই দিয়েন, তার সেশনাল ম্যাটেরিয়ালস এরটা জমা দেওয়া হয় নাই। সে যে পরে বলবে যে আমি ওই সিআর এর কাছে দিছি বা দেবু ভাইয়ের কাছে দিছি, এরা জমা দেয় নাই কেন? সে ম্যাথমেটিক্স এর কভার পেজ দিছে মুন্নি সাহালে, ওই যে কি মুন্নি আমাদের ম্যাডামের নাম লেখা টপ পেজে, আর ভিতরে হলো মিড পরীক্ষার সলিডের সাজেশন প্রিন্ট করা। আচ্ছা যাই হোক, তাহলে দেবুদা তাহলে রাখি, আমি গেলাম। পারভেজ ভাই ঘুমান। আসসালামু আলাইকুম। আর কেউ বাকি আছেন অ্যাটেন্ডেন্স? তাহলে আমাদের